বাইরে শ্রাবণের অযোধ্যারা। সত্তরোর্ধ্বর অনিমা দেবী জানলার ধারে বসে ঝাপসা চোখে তাকিয়ে আছেন বাইরের আম গাছটার দিকে। বৃষ্টির শব্দে তার মনে পড়ে যাচ্ছে ঠিক 50 বছর আগের এক বিকেলের কথা। সেদিনও আকাশটা এমনই মেঘলা ছিল। কিশোরী অনিমার পরনে ছিল টকটকে লাল বেনারসি, কপালে নিখুঁত চন্দন চর্চিত কলকা। দু হাতে একরাশ ধান নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন বাবার উঠোনে। পিছনে মা আঁচল পেতে দাঁড়িয়ে। পুরোহিতের নির্দেশে অনিমা 3বার দুহাত ভর্তি ধান মায়ের আঁচলে উল্টো করে ফেলে বলেছিলেন, মা, তোমার সব ঋণ শোধ করে দিলাম। সেদিন অবুঝ মেয়েটা জানত না মায়ের ঋণ কি আদৌ কয়েক মুঠো ধানে শোধ হয়, নাকি সেই ধান আসলে এক অলিখিত বিচ্ছেদের দলিল। 25 বছরের সেই চেনা ভিটে, বাবার স্নেহ আর মায়ের হাতের গরম ভাতের মায়া এক লহমায় তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অনিমা পা বাড়িয়েছিলেন এক অজানা সংসারের দিকে। সেই ছিল তার জীবনের প্রথম ঋণ স্বীকারের করুণ অভিনয়। শ্বশুরবাড়িতে অনিমার জীবন শুরু হলো এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে তিনি ছিলেন এক নতুন মেশিন। ভোর 4টে কলতলার শব্দে ঘুম ভাঙা থেকে শুরু করে গভীর রাতে সবার খাওয়া শেষে এঁটো বাসন মাজা পর্যন্ত অনিমা হয়ে উঠলেন এই বাড়ির অদৃশ্য কারিগর। শাশুড়ির কড়া শাসন ছিল তার প্রতিদিনের পাথেয়। স্বামী অবিনাশবাবু ছিলেন অফিসের কাজে ব্যস্ত। সংসারের যাতাকলে পিষ্ট অনিমার চোখের জল মুছানোর সময় তার ছিল না। অনিমা অনুভব করতেন তিনি কেবল একজন স্ত্রী বা পুত্রবধূ নন, তিনি যেন এক নির্লস যন্ত্র। বাড়ির প্রত্যেকের পছন্দ অপছন্দ তার মুখস্থ, কিন্তু তার নিজের কি ভালো লাগে তা কেউ কোনোদিন জানতে চায়নি। বিয়ের আগে অনিমা খুব সুন্দর আলপনা দিতেন, গান গাইতেন। সেই সব শখ বিসর্জন দিতে হয়েছে সংসারের প্রয়োজনে। তবুও তিনি হাসিমুখে সব মেনে নিয়েছিলেন, কারণ তার মা শিখিয়েছিলেন অন্যের সুখে সুখী হওয়াই নারীর ধর্ম। কয়েক বছর পর কোলে এলো একমাত্র ছেলে আকাশ। আকাশের জন্মের পর অনিমার জগৎটা আমূল বদলে গেল। মাতৃত্বের এক অদ্ভুত নেশা তাকে পেয়ে বসল। ঠিক তখনই এলো জীবনের সেই কালো সময়। অবিনাশবাবু তখন মধ্যপ্রাচ্যের এক নির্মাণ সংস্থায় কর্মরত। সবাই ভেবেছিল এবার অনিমাদের সুদিন আসবে, কিন্তু হঠাৎই এক ভয়াবহ দুর্ঘটনায় অবিনাশবাবুর কর্মস্থল তছনছ হয়ে গেল। কোম্পানির আইনি জটিলতায় তার বেতন বন্ধ হয়ে গেল, এমনকি তার দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তা দেখা দিল। দীর্ঘ 18 মাস একটি টাকাও দেশে আসেনি। সেই দুঃসময়ে আকাশ ছিল নিতান্তই শিশু। ওর পড়াশোনা, স্কুলের বেতন আর বিদেশের আইনি লড়াইয়ের খরচ মেটাতে অনিমা কারোর কাছে হাত পাতেননি। নিজের বিয়ের সেই একমাত্র সম্বল, ভারী সোনার হার আর মায়ের দেওয়া প্রিয় কানপাশাগুলো একে একে তুলে দিয়েছিলেন এক দালালের হাতে, যাতে অবিনাশবাবু নিরাপদে দেশে ফিরতে পারেন। সেদিন এক মুহূর্তের জন্য অনিমার হাত কাঁপেনি। তিনি মনে মনে বলেছিলেন, স্বামীর জীবন আর ছেলের ভবিষ্যতই তো আমার আসল অলংকার। আকাশ বড় হতে লাগলো। অবিনাশবাবুও ফিরলেন এক ভগ্ন শরীর নিয়ে। অনিমা ধীরে ধীরে ক্ষয় হতে লাগলেন। তার গায়ের রং তামাটে হয়ে এলো, হাতের চামড়া কুঁচকে গেল ঘরের খাটুনি আর বাইরের লড়াইয়ের অবহেলায়। কিন্তু ছেলের সাফল্যের খবরে তার সব ক্লান্তি ধুয়ে যেত। অবিনাশবাবু গত হয়েছেন বছর 5 আগে। আকাশ এখন মস্ত বড় ইঞ্জিনিয়ার। তার বিয়ে হয়েছে উচ্চবিত্ত ঘরের আধুনিক মেয়ে মালবিকার সঙ্গে। যে বাড়িতে অনিমা এক সময় নিঃশব্দে রাজত্ব করতেন, আজ সেখানে তিনি নিতান্তই এক অনাহুত অতিথি। মালবিকা আধুনিক শিক্ষায় শিক্ষিতা, কিন্তু তার হৃদয়ে মানবিকতার কোনো স্থান নেই। রবিবার সকাল আকাশ আর মালবিকা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। অনিমা দেবী পাশের ঘরে ওষুধের ফাইল খুঁজছিলেন। তখনই মালবিকার গলা শুনতে পেলেন। মালবিকা বিরক্তির স্বরে বলছিল, দেখো আকাশ,
আমি আর পাচ্ছি না। তোমার মা যেভাবে সারা বাড়ি নোংরা করে রাখেন, আমার দম বন্ধ হয়ে আসছে। কাল আমার কলিগরা আসবে, ওনার ওই তালিমারা সুতির শাড়ি আর ওই কাশির শব্দে আমার মান সম্মান বলে কিছু থাকবে? আকাশ একটু নিচু স্বরে বলে, আহা মালবিকা, মা তো বুড়ো হয়েছেন, শরীরটাও ভালো যাচ্ছে না, একটু মানিয়ে নাও না। মালবিকার কণ্ঠস্বর চড়ে ওঠে আকাশের কথায়। মানিয়ে আর কত নেব? আমার শখের সোফা সেটটায় উনি বসে থাকেন, ওনার গায়ে ওই সর্ষের তেলের গন্ধ। আর সেদিন দেখলে তো আমার পারফিউমের শিশিটা নিয়ে কি কাণ্ডটাই না করলেন। আমি পরিষ্কার বলছি, হয় এই বাড়িতে শান্তি থাকবে, না হয় তোমার মা। তুমিই ঠিক করো। আহ, শান্ত হও। আমি কি অস্বীকার করছি? অফিস ট্যুরে গেলে আমারও চিন্তা হয়, কিন্তু মা কি রাজি হবেন? আকাশ ইতস্তত করে বলে। মালবিকা উত্তর দেয়, রাজি করানোর দায়িত্ব তোমার। শহরে কত ভালো প্রিমিয়াম হোম রয়েছে, টাকা তো তুমিই দিচ্ছ, তাহলে আর অভাব কিসের? ওখানে ওনার মতন আরও অনেক বোঝা আছে, গল্প করে সময় কাটবে। অনিমা দেবী দরজার আড়ালে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন। বোঝা? যে ছেলেকে তিনি নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে তুলেছেন, আজ সে তাকে অন্যের কাছে বোঝা হিসেবে পরিচয় দিচ্ছে। যে ছেলের মুখের দিকে তাকিয়ে নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছেন, সেই ছেলেই আজ তাকে অশান্তি আর অস্বস্তির কারণ ভাবছে। বিকেলের দিকে আকাশ অনিমার ঘরে এলো। আকাশকে দেখে অনিমা শান্তভাবে জানলার বাইরে তাকিয়ে রইলেন। আকাশ ডাকলো, মা, একটা কথা ছিল। অনিমা অস্বাভাবিক শান্ত শুষ্ক গলায় বললেন, বল আকাশ, আজ কোন নতুন খতিয়ান মেলাতে এসেছিস? না মানে, বলছিলাম যে তোমার তো এই একলা ঘরে কষ্ট হয়, মালবিকাও ব্যস্ত থাকে। আমি ভাবছিলাম শহরের পাশে বেশ খোলামেলা একটা জায়গা আছে, শান্তিনীর। সেখানে বাগান আছে, সার্বক্ষণিক ডাক্তার আছে। তুমি যদি কদিন সেখানে গিয়ে থাকতে। অনিমা হাসলেন। শান্তিনীর নামটা তো বেশ। জেলখানাটাকে আজকাল লোকে কত সুন্দর নাম দেয়, তাই না রে? আকাশ একটু বিরক্ত হয়ে বলল, কেন এসব বলছো মা? আমি তো তোমার ভালোর জন্যই বলছি। এখানে তুমি একা থাকো, শরীর খারাপ করলে দেখার কেউ নেই। তোর বাবা যখন বিদেশে বিপদে পড়েছিলেন, তখন তো তুই ছোট ছিলিস। আমি কি তখন একা লড়াই করিনি আকাশ? তখন তো এই একলা ঘরটাই আমার শক্তি ছিল। আজ হঠাৎ এই অট্টালিকায় আমার দম বন্ধ হয়ে আসছে কেন বলতো? কারণ আমি অসুস্থ, নাকি তোদের আভিজাত্যে আমার ছেঁড়া শাড়িটা বড় বেশি বেমানান হয়ে দাঁড়িয়েছে? অনিমা এক নাগাড়ে বলে গেলেন। আকাশ মুখ নামিয়ে বলল, তুমি সবসময় তিলকে তাল করো। মালবিকাও তো শান্তিতে থাকতে চায়, ও নিজের মতন করে ঘর সাজাতে চায়। অনিমা এক চিলতে ম্লান হেসে বললেন, ঘর সাজাতে চায়? আর সেই সাজানো বাগান থেকে আগাছা উপড়ে ফেলার মতো আমাকে উপড়ে ফেলতে চাস? মনে আছে আকাশ, ক্লাস 5-এর সেই বৃষ্টির দিনটা? তোর খুব জ্বর, আমি তোকে কোলে করে 3 মাইল রাস্তা হেঁটে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সেদিন তো একবারও মনে হয়নি যে তুই আমার চলার পথে বোঝা হয়ে দাঁড়িয়েছিস। আকাশ মাথা নিচু করে রইল। সেটা আলাদা বিষয় মা। না রে, বিষয় একটাই, ঋণ। সেদিন বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে তোর দিদিমার আঁচলে 3 মুঠো ধান ফেলে বলেছিলাম, সব ঋণ শোধ করে দিলাম। আজ তুইও আমাকে ওই আশ্রমে পাঠিয়ে তোর ঋণ শোধ করতে চাইছিস। পার্থক্য শুধু একটাই, আমি দিয়েছিলাম ধান আর তুই দিবি চেক বইয়ের পাতা। অনিমাকে ব্যাগ গোছাতে দেখে আকাশ অবাক হলো। আকাশ ইতস্তত করে বলল, মা, সেখানে বাগান আছে, ডাক্তার আছে, তোমার মতো অনেকেই আছে। তোমার এখানে একা একা খুব কষ্ট হয় তো, তাই। অনিমা শান্ত গলায় ছেলের চোখের দিকে তাকিয়ে ম্লান হাসলেন। বললেন, তোর কষ্ট হচ্ছে আকাশ? আমার জন্য তোর অগোছালো সংসারে বড্ড চড়াসুর বাজছে বুঝি? থাক, লজ্জা পাস না বাবা। মায়েদের কান খুব পাতলা হয় রে, সব কথা না বললেও পৌঁছে যায়। আকাশ মাথা নিচু করে রইল।
অনিমা আলতো করে আকাশের হাতটা নিজের কোঁচকানো হাতের মুঠোয় নিলেন। জানিস আকাশ, যেদিন তোকে প্রথম কোলে নিয়েছিলাম সেদিন মনে হয়েছিল পৃথিবীর সব সম্পদ আমার হাতে। তোকে বড় করার সময় আমি নিজের কথা ভাবিনি। আজ তুই বড় হয়েছিস, তোর নিজের একটা আকাশ হয়েছে, সেখানে আমি না হয় একটা মেঘ হয়ে আর নাই বা রইলাম। তুই তো আমারই গর্ব, তুই শান্তিতে থাকলে আমার শান্তি। ট্যাক্সি যখন শহরের প্রান্তরে এক আশ্রমে গিয়ে থামলো, আকাশ একবারও মায়ের চোখের দিকে তাকাতে পারেনি। আকাশ সুটকেসটা নামিয়ে রেখে কাপা গলায় বলল, মা, আমি প্রতি মাসে আসবো তোমার সঙ্গে দেখা করতে, আর তোমার হাত খরচ আমি সময় মতন পাঠিয়ে দেব। তোমার যদি কোনো অসুবিধা হয় আমায় বলো। অনিমা আকাশের সামনে গিয়ে দাঁড়ালেন, খুব মমতা ভরে ছেলের কাঁধের উপর হাত রাখলেন। হাত খরচ দিয়ে কি হবে রে পাগল? মায়েদের তো কোনো দাম হয় না, মায়েদের শুধু মূল্য হয়। তুই আজ থেকে ঋণী হয়ে রইলি রে আকাশ। তবে চিন্তা করিস না, মায়েদের ঋণ কোনোদিন শোধ হয় না। আর আমি চাইও না তুই এই ঋণ শোধ করিস। এই ঋণের বোঝাই তো তোকে মনে করাবে যে তোর একটা মা ছিল। আকাশ ডুকরে কেঁদে উঠল, মা, আমায় ক্ষমা করে দিও। অনিমা আকাশের চোখের জল মুছিয়ে দিয়ে ওর কপালে একটা দীর্ঘ গভীর চুমু খেলেন। আশীর্বাদের সুরে বললেন, ক্ষমা তো কবেই করে দিয়েছি বাবা। তুই সুখে থাকিস, খুব ভালো থাকিস। তোর ঘরে যেন অভাব না আসে, তোর মনে যেন কোনোদিন আক্ষেপ না থাকে। কনকাঞ্জলি দিয়ে তো আমি আগেই শোধ করে দিয়ে এসেছি সব। আজ না হয় তুই মুক্তি পেলি। অনিমা দেবী আর পিছন ফিরে তাকালেন না, ধীর পায়ে আশ্রমের লোহার গেটটা পেরিয়ে ভেতরে চলে গেলেন। আকাশের মনে হলো এক মুহূর্তের মধ্যে সে এই মহাবিশ্বের সবচেয়ে নিঃস্ব মানুষ হয়ে গেছে। সে ভাবছিল মাকে উন্নত সুবিধা দিয়ে দায়িত্ব পালন করছে, কিন্তু আসলে সে এক চিরস্থায়ী নিঃসঙ্গতার জালে জড়িয়ে গেল। আশ্রমে নিজের ছোট্ট ঘরে বসে অনিমা এখন ডায়েরি লেখেন। তার গল্পের নাম দিয়েছেন ঋণ। তিনি বুঝতে পেরেছেন নারী জন্মের সার্থকতা ঋণ শোধ করায় নয়, বরং অকৃপণভাবে বিলিয়ে দেওয়ায়। তিনি অকৃপণভাবে দিয়ে গেছেন, বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে, ছেলের কাছে। বিনিময়ে অবহেলা পেয়েছেন ঠিকই, কিন্তু তার অন্তরের সেই মা সত্তা আজও অপরাজেয়। গল্পের শেষ পাতায় অনিমা দেবী সেই সব মায়েদের হয়ে প্রশ্ন তুললেন, যারা প্রতিদিন কনকাঞ্জলির নামে নিজের অস্তিত্ব বিসর্জন দেন। তিনি লিখলেন, মায়ের ঋণ শোধ করার দুঃসাধ্য স্পর্ধা যেন কোনো সন্তানের না হয়। মা কেবল এক মুঠো ধান বা কয়েকটা টাকার খাম নন, মা হলেন সেই মাটি, যে মাটি নিচে শুকিয়ে গিয়েও ফসলকে বাঁচিয়ে রাখে। সময় বড় নিষ্ঠুর। আজ আমি হারলাম না আকাশ, আজ তুই হেরে গেলি, কারণ মা ছাড়া তুই এখন সত্যিই অনাথ। জানলার বাইরে বৃষ্টির বেগ বেড়েছে। অনিমা দেবী চোখ বুঝলেন, আজ তার কোনো ঋণ নেই, কোনো দায় নেই। তিনি এখন মুক্ত।